বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো বিএনপির পরবর্তী মহাসচিবকে। বিএনপি সরকার ক্ষমতা আসার পর রাষ্ট্রপতি কাকে করা হবে তা নিয়ে নানা আলোচনা ছিল গত কয়েক মাস ধরে। 13 আগস্ট মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণার পর দলের মহাসচিবের পদটি শূন্য হতে চলেছে। জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত হয়েছে। অবস্থায় শূন্য পদে নতুন করে কাকে দেয়া হবে সে বিষয়ে আলাপ আলোচনা জোরে সোরে শুরু হয়েছে। এ বিষয়ে কাকে মহাসচিব দেয়া হচ্ছে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো চাঁদাবাজি চলবে না, এখনকার সরকার আমি, বললেন আমির হামজা। কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা জানিয়েছেন যে বাংলাদেশের ভেতরে আমার আসন একটি আলাদা আসন। আমি তো আগেই বলেছি এখানকার সরকার আমি, কোনো চাঁদাবাজি কোনো রাহাজানি চলবে না ইনশাল্লাহ। আজ বাদাসুর কুষ্টিয়া শহরে ৬ রাস্তা মোড় জেলা জামাত ইসলাম আয়োজিত এক সমাবেশে সব কথা জানান তিনি। আরও জানান, কাউকে চাঁদা দিবেন না, কেউ যদি চাঁদা চাইতে আসে তাহলে এমপি সাহেবের কাছে বলবেন চাঁদা দিয়ে দিয়েছি, ওখান থেকে ভাগ নিয়ে নেন। কারো বাবার বুকের কলিজা কত বড় হয়েছে আমি দেখে নেব। এদিকে আমার ভাইয়ের মাথার পেছন দিক দিয়ে গুলি ঢুকে বাম চোখের উপর দিয়ে বেরিয়ে যায়, ট্রাইব্যুনালে জবানবন্দি। জুলাই বিপ্লবের সময় রাজধানী রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বিজিবির কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ানুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে ১১তম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছে শহীদ মামুন মিয়ার ভাই মোহাম্মদ রুবেল। আজ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে একে জবানবন্দি দিয়েছেন তিনি। এবারে জানাবো এস আলম গ্রুপের প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক। এস আলম গ্রুপের প্রতিষ্ঠান এস পাওয়ার অন লিমিটেডকে বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক এস আলম গ্রুপকে খেলাপি হওয়ার হাত থেকে বাঁচিয়েছে এবং এস পাওয়ার অন লিমিটেডের আমদানি ঋণপত্র ও এলসি খোলার ক্ষেত্রে যে আইনি জটিলতা তৈরি হয়েছিল তা নিরসনে শতভাগ মার্জিনের ভিত্তিতে কাঁচামাল আমদানির এলসি খোলার অনুমোদন দেয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো প্রচুর অনুরোধ পাওয়ায় মার্কিন সেনাদের ধরতে পুরস্কার ঘোষণা ইরানের। মার্কিন সেনাদের হত্যা বা বন্দী করে ইরানি বাহিনীর কাছে হস্তান্তর করলে $৩০,০০০ মার্কিন পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। কোনো নারী এই ধরনের কাজ করলে পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করা হবে বলে জানিয়েছে ইরানের সেনাপ্রধান আমির হাতামি। তিনি জানিয়েছেন যে মার্কিন সন্ত্রাসীদের শিক্ষা দেওয়ার জন্য এটাই উপযুক্ত সময়। যে কোনো মূল্যে এই সন্ত্রাসীদেরকে আসলে ধ্বংসস্তূপে পরিণত করা হবে বলে এমন কথা উল্লেখ করেছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বিএনপির পরবর্তী মহাসচিবকে। বিএনপি সরকার ক্ষমতা আসার পর রাষ্ট্রপতি কাকে করা হবে তা নিয়ে নানা আলোচনা ছিল গত কয়েক সপ্তাহ ধরে। ১০ আগস্ট মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণার পর দলের মহাসচিবের পদটিও শূন্য হয়েছে। জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় রাষ্ট্রপতির পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত, যে কারণে তার শূন্য পদে আগামীতে কে হবেন বিএনপির মহাসচিব সেটি নিয়েও নানা আলোচনা শুরু হয়েছে। প্রথমে ভারপ্রাপ্ত, তারপর কাউন্সিলের মাধ্যমে মহাসচিব নির্বাচিত হওয়ার পর প্রায় ১৬ বছর ধরে দ্বিতীয় সর্বোচ্চ এই পদে আসীন ছিলেন বর্ষিয়ান এই নেতা।
তার এই পদে ভবিষ্যতে কে দায়িত্ব পালন করবে এই প্রশ্নে দলের ভেতরে কিংবা বিভিন্ন গণমাধ্যমে কয়েকজন নেতার নামই ঘুরে ফিরে আসছে। তবে বিএনপির একাধিক নেতা জানিয়েছেন যে দলের পক্ষ থেকে এখন পর্যন্ত কাউকেই এই পদের জন্য চূড়ান্ত বা ভারপ্রাপ্ত হিসেবে দেয়া হয়নি। বিএনপি এখন পর্যন্ত কাকে মহাসচিব দেবে তবে সেটি না জানা গেলেও বিএনপির মহাসচিব হিসেবে পরবর্তীতে হয়তো অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের নাম ঘোষণা করা হতে পারে, এমনটাই বিএনপির বেশ কয়েকজন ঊর্ধ্বতন নেতাকর্মীদের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং তারা সেটি আমাদেরকে জানিয়েছে। চাঁদাবাজি চলবে না, এখন সরকার আমি বললেন আমির হামজা। কুষ্টিয়ার সদর আসনে সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন যে বাংলাদেশের ভিতরে আমার আসন একটি আলাদা আসন। আমি এই আসনে যেভাবে কার্যক্রম চালাচ্ছি আমি বলে দিয়েছি যে এই আসনে কোনো চাঁদাবাজি চলবে না। যদি কোনো বিএনপির নেতাকর্মীরা কারো কাছে চাঁদাবাজি করতে যায় তাহলে তাদেরকে বলে দেবেন যে আসনের যিনি প্রধানমন্ত্রী আমির হামজা, আমরা তার কাছে চাঁদা দিয়েছি, পারলে আমির হামজার কাছ থেকে চাঁদা তুলে নাও। কেউ যদি আমির হামজার কাছ থেকে বাপের বেটা হয়ে থাকে যেন চাঁদা এসে নিয়ে যায় বলে এমন কথা জানিয়েছেন তিনি। মূলত বিষয়গুলো এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ এক ইস্যু হিসেবে দাঁড়িয়েছে। এই মুহূর্তে আমির হামজা তিনি মূলত বিএনপির সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোরভাবে মাঠে নেমেছেন। তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন, সবাইকে বলে দিতে চাই তোমরা যার যার জায়গা থেকে এই সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যাপক কার্যক্রম গড়ে তুলতে হবে। যদি সেটা করতে না পারো তাহলে ভবিষ্যতে বাংলাদেশের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি অপেক্ষা করছে। দেশটাকে আমরা একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছি বলে এমন কথা বলা হয়েছে। দেশে এই মুহূর্তে যে ধরনের কার্যক্রম চালানো হচ্ছে বিএনপির পক্ষ থেকে সেটা দেশের জন্য খুবই এক দুঃখজনক ব্যাপার। আমির হামজা আরও জানিয়েছে যে কুষ্টিয়া কারো বাবার সম্পত্তি বিএনপির নেই যে তারা চাইলেই ব্যবসায়ী ভাইদের কাছ থেকে চাঁদা নিতে পারবে। চাঁদা নিতে হলে শেষ করে দেয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাইব্যুনালে জবানবন্দি, আমার ভাইয়ের মাথার পেছন দিক দিয়ে গুলি ঢুকে বাম চোখের উপর দিয়ে বেরিয়ে যায়। জুলাই বিপ্লবের সময় রাজধানী রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবির কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদানুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে ১১তম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন শহীদ মামুন মিয়ার ভাই মোহাম্মদ রুবেল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই জবানবন্দি দেন তিনি। জবানবন্দিতে রুবেল জানিয়েছেন যে বর্তমান আমার বয়স ৩০ বছর, আমি শহীদ মামুনের বড় ভাই। আমার ভাই মামুন সরকারি তিতুমির কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। ১১ জুলাই দুপুর ২টায় আমার প্রতিবেশী নীরবের মাধ্যমে জানতে পারি মামুন মিয়া গুলিবিদ্ধ হয়েছে। নীরব আমাকে বলে, মামা রক্ত লাগবে, দ্রুত ব্যবস্থা করেন। মামুন নিউরোসায়েন্স হাসপাতালে আছে। পরে হাসপাতালে এসে দেখি আমার ভাই অক্সিজেন লাগানো অবস্থায় আছে। আমার ভাইয়ের মাথার পিছন দিক থেকে গুলি লেগে বাম চোখের উপর দিয়ে চলে গেছে। সেখানে তার অপারেশন হয়। পরবর্তী তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। ১৯ জুলাই সকাল ১১টায় কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করে। জবানবন্দিতে শহীদের ভাই বলেন যে মামুনের রুমমেট পারভেজের কাছ থেকে জানতে পারে ১৮ জুলাই বিদ্যুৎ ও ইন্টারনেট না থাকায় মামুন বাইরে বের হয়। তখন রামপুরা অবদা রোডে ওমর আলী লেনে থাকতে সময় হঠাৎ করে ৩-৪টি গাড়ি সাইরেন বাজিয়ে আসে এবং রোডের মাথায় অনেক লোক ছিল এবং আমার ভাই সামনে ছিল। তখন বিজিবি ও পুলিশের সদস্যরা তাকে গুলি করেছে বলে এমন কথা জানিয়েছেন তিনি। এই ঘটনার মধ্য দিয়ে মূলত বাংলাদেশে যে ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি ডেকে এনেছিল তারা এদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ভবিষ্যতে তারা যেন এই ধরনের আর ঘটনাগুলো ঘটাতে না পারে সেজন্য সবাইকে আরও বেশি সজাগ দৃষ্টি দিতে হবে বলে উল্লেখ করা হয়েছে। এস আলম গ্রুপের প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক। এস আলম গ্রুপের প্রতিষ্ঠান এস পাওয়ারান লিমিটেডকে বিশেষভাবে সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে এই সুবিধা
দেওয়ার বিষয়ে জানা গেছে। এই প্রতিষ্ঠানটি তারা অর্থের অভাবে এলসি খুলতে পারছিল না, কিন্তু বর্তমানে বাংলাদেশ ব্যাংক তাদের সেই বিষয়গুলোকে খুব গুরুত্ব সহকারে দেখেছে এবং এস আলমের এই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালানো হচ্ছে এবং আরও বলা হয়েছে যাতে করে এস আলম এর যারা রয়েছে তারা যাতে করে যার যা জায়গা থেকে বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব দিয়ে কার্যক্রম চালাতে পারে। অবস্থায় সবাইকে আরও সতর্ক অবস্থানে থেকে তারপর এই কার্যক্রমগুলো চালাতে হবে। দেশের অভ্যন্তরে তারা যেন এই ধরনের আর কোনো ঘটনা না ঘটাতে পারে। আমি দুর্বৃত্তরা সেই ব্যাপারগুলো নিয়ে বিএনপি খুবই সচেতন অবস্থায় রয়েছে। সচেতন মহল বিএনপির পাশে থাকবে। এই ঘটনায় আসলে যে ধরনের কার্যক্রম চলছিল সেখান থেকে বেরিয়ে আসতে হবে। তাছাড়া আর এগুলো নিয়ে আসলে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। যেভাবে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলা যায় সেই ব্যাপারগুলো আসলে খুবই গুরুত্ব সহকারে চলছে। অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক অবস্থানে থাকতে হবে।